প্রিয় বন্ধুরা, জিকে ফর অল কম্পিটিটিভ এক্সাম ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। আজকের ক্লাসে আমরা আলোচনা করব রাজাদের উপাধি নিয়ে। ভারতবর্ষের ইতিহাসে বিভিন্ন রাজারা অনেক সময় নিজেরাই কোনো উপাধি নিয়েছিলেন অথবা অন্য কেউ তাদেরকে এই উপাধি দিয়েছিলেন। কোন রাজার কী উপাধি ছিল সেই সমস্ত বিষয় নিয়েই আজ আমরা আলোচনা করব। তাই দেরি না করে শুরু করছি আজকের ক্লাস। আজকের প্রথম প্রশ্ন, কুনিক উপাধি কে ধারণ করেন? এই প্রশ্নের সঠিক উত্তর হবে অজাতশত্রু। অজাতশত্রু কুনিক উপাধি ধারণ করেন। অজাতশত্রু ছিলেন হর্ষঙ্ক বংশের রাজা বিম্বিসারের পুত্র। ইনি গৌতম বুদ্ধের সমসাময়িক ছিলেন। পিতা বিম্বিসারকে হত্যা করে ইনি সিংহাসনে বসেছিলেন। আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি। দেখা যাক পরের প্রশ্ন। পরের প্রশ্ন, শ্রেণিক উপাধি কে ধারণ করেন? এই প্রশ্নের সঠিক উত্তর হবে বিম্বিসার। বিম্বিসার শ্রেণিক উপাধি ধারণ করেন। বিম্বিসার ছিলেন হর্ষঙ্ক বংশের প্রতিষ্ঠাতা। গৌতম বুদ্ধ এই বিম্বিসারের সমসাময়িক ছিলেন। এনার পুত্র ছিলেন অজাতশত্রু। অজাতশত্রু বিম্বিসারকে হত্যা করে সিংহাসনে বসেছিলেন। আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি। দেখা যাক পরের প্রশ্ন কী আছে। পরের প্রশ্ন, অগ্রসেন উপাধি কে ধারণ করেন? এই প্রশ্নের সঠিক উত্তর হবে মহাপদ্মনন্দ। মহাপদ্মনন্দ অগ্রসেন উপাধি ধারণ করেছিলেন। মহাপদ্মনন্দ ছিলেন নন্দবংশের প্রতিষ্ঠাতা। তাহলে যদি প্রশ্ন আসে নন্দবংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন, উত্তর লিখবে মহাপদ্মনন্দ। আর যদি প্রশ্ন আসে অগ্রসেন উপাধি কে ধারণ করেছিলেন, এটারও উত্তর লিখবে মহাপদ্মনন্দ। আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি। দেখা যাক পরের প্রশ্ন। পরের প্রশ্ন, অগ্রমিজ উপাধি কে ধারণ করেন বা কার উপাধি ছিল অগ্রমিজ? এই প্রশ্নের সঠিক উত্তর হবে ধননন্দ। নন্দবংশের শেষ রাজা ধননন্দ অগ্রমিজ উপাধি ধারণ করেছিলেন। খ্রিস্টপূর্ব 324-এ চন্দ্রগুপ্ত মৌর্য ধননন্দকে হত্যা করে মগধে মৌর্য বংশের প্রতিষ্ঠা করেছিলেন। এই ধননন্দই ছিলেন নন্দবংশের শ্রেষ্ঠ সম্রাট এবং শেষ সম্রাট। পরের প্রশ্ন, অমিত্রাঘাত উপাধি কে ধারণ করেন? এই প্রশ্নের সঠিক উত্তর হবে বিন্দুসার। বিন্দুসার অমিত্রাঘাত উপাধি ধারণ করেন। অমিত্রাঘাত অর্থ শত্রু নিধনকারী। বিন্দুসার ছিলেন মগধের মৌর্য বংশের প্রতিষ্ঠাতা, চন্দ্রগুপ্ত মৌর্যের পুত্র এবং মহামতি অশোকের পিতা। আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি। দেখে নেব পরের প্রশ্ন কি আছে। পরের প্রশ্ন, স্যাক্রোকোটাস উপাধি কে ধারণ করেন বা কাকে স্যাক্রোকোটাস বলা হতো? এই প্রশ্নের সঠিক উত্তর হবে চন্দ্রগুপ্ত মৌর্য। মগধের মৌর্য বংশের প্রতিষ্ঠাতা চন্দ্রগুপ্ত মৌর্যকে স্যাক্রোকোটাস বলা হতো। চন্দ্রগুপ্ত মৌর্য ছিলেন মৌর্য বংশের প্রতিষ্ঠাতা। তিনি খ্রিস্টপূর্ব 324 অব্দে নন্দবংশের শেষ রাজা ধননন্দকে পরাজিত করেন চাণক্য বা কৌটিল্যের সহযোগিতায় এবং মগধে মৌর্য বংশের সূচনা করেছিলেন। আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি। দেখা যাক পরের প্রশ্ন। পরের প্রশ্ন, প্রিয়দর্শী উপাধি কে ধারণ করেন বা কাকে প্রিয়দর্শী বলা হতো? এই প্রশ্নের সঠিক উত্তর হবে অশোক। আমরা সকলেই জানি মৌর্য বংশের শ্রেষ্ঠ সম্রাট ছিলেন অশোক। তিনি প্রিয়দর্শী উপাধি ধারণ করেছিলেন বা তাকে প্রিয়দর্শী বলা হতো। এবং কলিঙ্গ যুদ্ধের পর যিনি যুদ্ধনীতি ত্যাগ করে ধর্মনীতি গ্রহণ করেছিলেন তাকে দেবনাং প্রিয়ং বলা হতো।
আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি, দেখা যাক পরের প্রশ্ন কি আছে। পরের প্রশ্ন, বিক্রমাদিত্য উপাধি কে ধারণ করেন? এই প্রশ্নের সঠিক উত্তর হবে দ্বিতীয় চন্দ্রগুপ্ত। দ্বিতীয় চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্য উপাধি ধারণ করেন। দ্বিতীয় চন্দ্রগুপ্ত ছিলেন একজন শক্তিশালী রাজা, যার দুটো রাজধানী ছিল, একটি পাটলিপুত্র এবং অন্যটি উজ্জয়িনী। তার এই উজ্জয়িনী রাজসভাতেই কিন্তু নবরত্ন ছিল, তাদের মধ্যে অন্যতম রত্ন ছিলেন কালিদাস। আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি। পরের প্রশ্ন, শিলাদিত্য উপাধি কে ধারণ করেন? এই প্রশ্নের সঠিক উত্তর হবে হর্ষবর্ধন। হর্ষবর্ধন শিলাদিত্য উপাধি ধারণ করেছিলেন। হর্ষবর্ধন, যার সভাকবি ছিলেন বাণভট্ট। বাণভট্টের লেখা হর্ষচরিত থেকে আমরা হর্ষবর্ধন সম্পর্কে জানতে পারি। এই হর্ষবর্ধনই শিলাদিত্য উপাধি ধারণ করেছিলেন। আমরা পরের প্রশ্নে চলে যাব, দেখে নিই পরের প্রশ্ন কি আছে। পরের প্রশ্ন, দেবপুত্র উপাধি কে ধারণ করেন? এই প্রশ্নের সঠিক উত্তর হবে কনিষ্ক। কুষাণ সম্রাট কনিষ্ক এই দেবপুত্র উপাধি ধারণ করেছিলেন। কনিষ্ক ছিলেন কুষাণ বংশের শ্রেষ্ঠ সম্রাট। তিনি 78 খ্রিস্টাব্দে সিংহাসনে বসেছিলেন এবং তার সে সিংহাসন আরোহণকে স্মরণীয় করে রাখতে তিনি 78 খ্রিস্টাব্দে শকাব্দ চালু করেন। আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি, দেখে নেব পরের প্রশ্ন কি আছে। পরের প্রশ্ন, ভারতের নেপোলিয়ান কাকে বলা হতো বা কাকে বলা হয়? এই প্রশ্নের সঠিক উত্তর হবে সমুদ্রগুপ্ত। সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ান বলা হয় এবং তাকে কবিরাজও বলা হয়। সমুদ্রগুপ্ত ছিলেন প্রথম চন্দ্রগুপ্তের পুত্র এবং দ্বিতীয় চন্দ্রগুপ্ত বা বিক্রমাদিত্যের পিতা। সমুদ্রগুপ্তর সভাকবি ছিলেন হরি সেন। আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি। পরের প্রশ্ন, কাকে দ্বিতীয় অশোক বলা হয়? এই প্রশ্নের সঠিক উত্তর হবে কনিষ্ক। কুষাণ সম্রাট কনিষ্ককে দ্বিতীয় অশোক বলা হয়। কনিষ্ক ছিলেন কুষাণ বংশের শ্রেষ্ঠ সম্রাট। তিনি তার সময়ে চতুর্থ বৌদ্ধ সম্মেলন হয়েছিল কাশ্মীর বা জলন্ধরে। সম্রাট অশোক বৌদ্ধ ধর্মের অনুসারী ছিলেন, কনিষ্ক বৌদ্ধ ধর্মের অনুসারী ছিলেন। অশোকের সময় হয়েছিল তৃতীয় বৌদ্ধ সম্মেলন, কনিষ্কের সময় হয়েছিল চতুর্থ বৌদ্ধ সম্মেলন। আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি। ভারতের রক্ষাকর্তা কাকে বলা হয়? এই প্রশ্নের সঠিক উত্তর হবে স্কন্দ গুপ্ত। স্কন্দ গুপ্তকে ভারতের রক্ষাকর্তা বলা হয়। স্কন্দ গুপ্ত ভারতবর্ষে হুন আক্রমণ প্রতিরোধ করেছিলেন, সেই কারণেই তাকে ভারতের রক্ষাকর্তা বলা হতো। কারণ সেই সময় বেশিরভাগ সময়ই হুনরা ভারতবর্ষে আক্রমণ করত, বেশিরভাগ ভারতীয় সম্রাট সেটা প্রতিহত করতে ব্যর্থ হতেন, কিন্তু স্কন্দ গুপ্ত সেখানে সফল হয়েছিলেন। আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি। পরের প্রশ্ন, লিচ্ছবি দৌহিত্র কাকে বলা হয়? এই প্রশ্নের সঠিক উত্তর হবে সমুদ্রগুপ্ত। সমুদ্রগুপ্তকে লিচ্ছবি দৌহিত্র বলা হয়। গুপ্ত সম্রাট সমুদ্রগুপ্তর মা কুমার দেবী ছিলেন লিচ্ছবি রাজবংশের কন্যা, তাই তাকে লিচ্ছবি দৌহিত্র বলা হতো, কারণ যেহেতু তার মা লিচ্ছবি বংশের রাজকন্যা ছিলেন। এসব সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ান, কবিরাজও বলা হতো। এখানে কবিরাজ অর্থে শ্রেষ্ঠ কবি। আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি। পরের প্রশ্ন, কাকে এশিয়ার আলো বা লাইট অফ এশিয়া বলা হতো? এই প্রশ্নের সঠিক উত্তর হবে গৌতম বুদ্ধ। নেপালের শাক্য রাজবংশের রাজপুত্র গৌতম বুদ্ধ, যিনি বৌদ্ধ ধর্মের স্রষ্টা, তাকে বলা হতো এশিয়ার আলো। এই গৌতম বুদ্ধ
নেপালের কপিলাবস্তুতে জন্মগ্রহণ করেন এবং কুশীনগরে ইনি মারা যান। আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি, দেখা যাক পরের প্রশ্ন। পরের প্রশ্ন, কাকে পার্বত্য মুশিক বলা হয়? এই প্রশ্নের সঠিক উত্তর হবে শিবাজি। ছত্রপতি শিবাজিকে পার্বত্য মুশিক বলা হয়। তাকে এই পার্বত্য মুশিক উপাধিটা দিয়েছিল মুঘল সম্রাট ঔরঙ্গজেব। শিবাজি ঔরঙ্গজেবের সমসাময়িক ছিলেন এবং ঔরঙ্গজেব তাকে বন্দি করলেও সে কৌশলে ঔরঙ্গজেবের বন্দিদশা থেকে চলে আসেন পালিয়ে। এই কারণে ঔরঙ্গজেব তাকে পার্বত্য মুশিক বলেছিলেন। আমরা পরের প্রশ্ন দেখছি। পরের প্রশ্ন, পরমেশ্বর উপাধি কে ধারণ করেন? এই প্রশ্নের সঠিক উত্তর হবে দ্বিতীয় পুলকেশী। দ্বিতীয় পুলকেশী পরমেশ্বর উপাধি ধারণ করেন। যদি কোনো পরীক্ষায় প্রশ্ন আসে কে পরমেশ্বর উপাধি ধারণ করেছিলেন, উত্তর লিখবে দ্বিতীয় পুলকেশী। আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি, দেখে নেব পরের প্রশ্ন। পরের প্রশ্ন, কে মহামল্ল উপাধি ধারণ করেন? এই প্রশ্নের সঠিক উত্তর হবে প্রথম নরসিংহ বর্মন। প্রথম নরসিংহ বর্মন মহামল্ল উপাধি ধারণ করেছিলেন। পরীক্ষায় যদি কখনো প্রশ্ন আসে কে মহামল্ল উপাধি ধারণ করেন, এই প্রশ্নের উত্তর লিখবে প্রথম নরসিংহ বর্মন। আমরা পরের প্রশ্ন দেখে নেব পরের প্রশ্ন কি আছে। পরের প্রশ্ন, কে আলমগীর উপাধি ধারণ করেন? এই প্রশ্নের সঠিক উত্তর হবে ঔরঙ্গজেব। মুঘল সম্রাট ঔরঙ্গজেব যখন তার ভাইদের হত্যা করে এবং বাবাকে বন্দি করে দিল্লির সিংহাসনে বসেন, তখন তিনি আলমগীর উপাধি ধারণ করেন। আলমগীর শব্দের অর্থ পৃথিবী বিজেতা। এছাড়াও তাকে জিন্দা পীরও বলা হতো। ঔরঙ্গজেবকে জিন্দা পীরও বলা হতো এবং তিনি নিজে আলমগীর উপাধি ধারণ করেছিলেন। আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি, দেখে নিই পরের প্রশ্ন। পরের প্রশ্ন, কে গাজী উপাধি ধারণ করেন? এই প্রশ্নের সঠিক উত্তর হবে বাবর। মুঘল সম্রাট বাবর ইনি গাজী উপাধি নিয়েছিলেন। গাজী শব্দের অর্থ ধর্মযোদ্ধা। 1527 সালে তিনি যখন খানোয়ার যুদ্ধে রানা সংগ্রাম সিংহকে পরাজিত করেন, রানা সংগ্রাম সিংহকে পরাজিত করার পর অর্থাৎ খানোয়ার যুদ্ধের পর তিনি গাজী উপাধি ধারণ করেছিলেন। আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি, দেখে নেব পরের প্রশ্ন কি আছে। পরের প্রশ্ন, কাকে দ্বিতীয় আলেকজান্ডার বলা হতো? এই প্রশ্নের সঠিক উত্তর হবে আলাউদ্দিন খলজি। আলাউদ্দিন খলজিকে দ্বিতীয় আলেকজান্ডার বলা হতো। আলাউদ্দিন খলজি ছিলেন খলজি বংশের শ্রেষ্ঠ সম্রাট বা শ্রেষ্ঠ বাদশাহ। তিনি প্রথম দিল্লির সুলতান, যিনি দক্ষিণ ভারত জয় করেছিলেন এবং বাজার দর নিয়ন্ত্রণ করেছিলেন, তিনিই প্রথম। এছাড়া তিনি আলাই দরজা নির্মাণ করেছিলেন। আমরা পরের প্রশ্নে চলে যাব, দেখে নিই পরের প্রশ্ন কি আছে। পরের প্রশ্ন, কাকে লাখো বক্স বলা হতো? এই প্রশ্নের সঠিক উত্তর হবে কুতুবউদ্দিন আইবক। কুতুবউদ্দিন আইবককে লাখো বক্স বলা হতো। লাখো বক্স কথার অর্থ হচ্ছে লক্ষ্যদাতা। কুতুবউদ্দিন আইবক জীবনে অনেক দান ধ্যান করেছিলেন। তার দান কাজে মুগ্ধ হয়ে তাকে লাখো বক্স নামে ডাকা হতো। কুতুবউদ্দিন আইবক ছিলেন দিল্লির প্রথম সুলতান এবং দিল্লির দাসবংশের প্রতিষ্ঠাতা। আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি, দেখে নিই পরের প্রশ্ন কি আছে। পরের প্রশ্ন, কাকে সুলতানি যুগের আকবর বলা হয়? এই প্রশ্নের সঠিক উত্তর হবে ফিরোজ শাহ তুঘলক। ফিরোজ শাহ তুঘলককে সুলতানি যুগের আকবর বলা হয়। ফিরোজ শাহ তুঘলক অত্যন্ত জনপ্রিয় একজন সুলতান ছিলেন। তিনি অশোক স্তম্ভ দিল্লিতে নিয়ে এসেছিলেন, প্রজাদের 22 রকমের করের থেকে মুক্তি দিয়েছিলেন এবং যমুনা খাল খনন করেছিলেন। আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি,
দেখে নিই পরের প্রশ্ন। পরের প্রশ্ন, কাকে বাংলার আকবর বলা হয়? এই প্রশ্নের সঠিক উত্তর হবে হুসেন শাহ। হুসেন শাহকে বাংলার আকবর বলা হয়। হুসেন শাহ খুব মহৎ একজন মানুষ ছিলেন। চৈতন্য মহাপ্রভু এই হুসেন শাহের সমসাময়িক ছিলেন। হুসেন শাহ হিন্দু মুসলিম সকলের সঙ্গে সুন্দর সম্পর্ক রেখে চলতেন। এই তার এই ধর্ম সহিষ্ণুতার জন্য তাকে বাংলার আকবর বলা হতো। আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি। পরের প্রশ্ন, কে গঙ্গাইকোল্ড উপাধি ধারণ করেন? এই প্রশ্নের সঠিক উত্তর হবে প্রথম রাজেন্দ্র চোল। প্রথম রাজেন্দ্র চোল গঙ্গাইকোল্ড উপাধি ধারণ করেছিলেন। যদি পরীক্ষায় প্রশ্ন আসে কে গঙ্গাইকোল্ড উপাধি ধারণ করেন, এই প্রশ্নের উত্তর লিখবে প্রথম রাজেন্দ্র চোল। আমাদের আজকের ক্লাস এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমাদের কমেন্ট পেলে আমি আরও উৎসাহিত হব আরও নতুন নতুন ভিডিও তৈরি করার। যেটা ভালো লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবে। কোথাও কোনো অসুবিধা বুঝলে সেটাও কমেন্ট করে জানাবে। আর ভিডিওটি অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য বন্ধুদেরকে বলবে, যাতে আমি আরও সুন্দর ভিডিও তোমাদের সামনে তুলে ধরতে পারি। আজকের ক্লাস এই পর্যন্তই। ধন্যবাদ সকলকে। সকলে ভালো থেকো।